বারংবার বলছি, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য এমন একটা জিনিস যেটা মান্ধাতার আমল থেকে চলে আসছে, এবং এটা মানুষের জীবিকা নির্বাহ করার প্রধান কাজ ছিল মান্ধাতার আমল থেকেই। এবং সেই মান্ধাতার আমল থেকেই ব্যবসা বাণিজ্য এখনো সেই একই স্রোতে এগিয়ে যাচ্ছে। মানুষের সাথে মানুষের প্রগতি হয়ে গেছে, সমস্ত যুগ যুগ কাটিয়ে গেছে, কিন্তু এখনো সেই ব্যবসা বাণিজ্য চলছে। এবং এই ব্যবসা বাণিজ্যের মধ্যে সব থেকে প্রধান যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে তাঁত শিল্প, বা সারা বছর আমরা যাদের থেকে নিজেদের জামা কাপড় এগুলো বোনাই, অর্থাৎ দর্জি। এই দর্জিদের কতজন মনে রাখে? কিন্তু এই বছর এই দর্জিদেরকে মনে রেখেছে কাকুর কাছে যুবকবৃন্দ। তাদের এই বছরের থিম হচ্ছে রূপকার। এই রূপকারকে যে রূপ দিয়েছে তার থেকে কিন্তু তার থিম সম্বন্ধে জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে থিম শিল্পী, তার থেকে কথা বলে নেব। এরকম রূপকার যাদেরকে সারা বছর, যারা আমাদেরকে মানে বলা যেতে পারে আমাদের জীবনে তাদের একটা অবদান আছে, তাদেরকে মনে রেখেছেন আপনি পুজোর সময়। আপনি কি বলবেন এই ব্যাপারে? রূপকার মিন্স আমরা তো যারা মণ্ডপ শিল্পী তাদেরকে রূপকার বলে থাকি, কিন্তু আর এই সমাজটাকে বলতে বা এই পৃথিবীটাকে মা যে বা ভগবান যে গড়ে তুলেছেন তিনিও যেমন এক প্রকার রূপকার। এই আমার মনে হয় বর্তমান সমাজে আসল রূপকার হচ্ছে সেই দর্জিরা, যারা জামা কাপড় তৈরি করে আমাদের প্রত্যেকটা মানুষকে দেহকে একটা নতুন রূপ দেয়। আর এই শুধুমাত্র এই দর্জিদেরকেই বা তাদেরকেই ট্রিবিউট জানানো নয়, আমার এই কাজের মধ্যে একটা মেসেজ এবং আর একটা সোশ্যাল ওয়ার্কের কথা মাথায় রেখেই করা, যে এখানে যা মেটেরিয়াল ইউজ হয়েছে শাড়ি, জামা কাপড়, এইগুলো আমি যাতে রিসাইকেল ইউজ করতে পারি। এইটা প্যান্ডেল হয়ে যাওয়ার পর এগুলো সাধারণ গরিব মানুষদের মধ্যে আমরা বিলি করে দেওয়ার একটা প্ল্যান করেছি। তাছাড়াও একটা মাথায় প্ল্যান ছিল যে রূপকার মিন্স যখনই পুজো আসে সবাই নিজের সন্তানদেরকে সাজিয়ে তুলতে চায় নতুন নতুন বস্ত্রে, কিন্তু বহু গরিব সন্তানকে আমরা দেখতে পাই রাস্তার মধ্যে ঘুরে বেড়াতে। তো এই কাজের মাধ্যমে একটা ছোট মেসেজ থাকছে যে এই দর্জিদের কাজে আমরা যেমন আমরা সেজে উঠছে ওরা রূপকার, ঠিক ওই গরিব বাচ্চাগুলোকে যদি আমরা কিছু বস্ত্র দান করে তাদের রূপকার যদি আমরা হয়ে উঠতে পারি। একটা অভাবনীয় ভাবনা কাকুর কাছে যুবকবৃন্দ আপনাদেরকে এই বছর দিচ্ছে, প্রতি বছর দিয়ে থাকে, তো এই বছর কেন তার ব্যতিক্রম হবে? আচ্ছা, দুর্গাপুজো মানেই থিমে থিমে লড়াই প্রত্যেকটা ক্লাবের মধ্যে, এটা মানুষ কতটা নেবে বলে তুমি আশাবাদী? থিমের লড়াই আমি এর আগেও অনেক সাক্ষাৎকারে বলেছি, আমার লড়াইটা আমার নিজের কাজের সাথে, যে আমি কতটা বেটার মানুষকে উপহার দিতে পারছি। আর প্রত্যেক বছরই আমার কাজে কিছু মেসেজ থাকে। তো এবছরও আরজিকর কাণ্ডের পর যখন আমি জানতে পারি যে তিলোত্তমার বাবা যখন উনি সেলাইয়ের কাজ করেন, উনিও এক প্রকার রূপকার, আজকে তার ঘরের মেয়ে বা লক্ষ্মী নেই, অথচ তিনি হয়তো এখনো কাজ করে যাবেন অন্যের ঘরের লক্ষ্মীকে সাজানো। তো ওনারও একটা ছোট্ট পার্ট আমি কাল্পনিকভাবে আমার মণ্ডপের শুরুতেই আমি একটা ইনস্টলেশন রাখছি, যেখানে কাল্পনিকভাবে তার একটা ঘর, থাকার ঘর, সেলাই মেশিন এবং স্ত্রীর একটা জায়গা আমি রাখছি, আয়রনের জায়গা, যে তার জীবনযাপনটা কেমন, যার থেকে মানুষ যাতে দেখে একটু ইন্সপায়ার হতে পারে। যদি জাস্টিসের জায়গা থেকেও না ভেবে মানুষ ইন্সপিরেশনের দিক থেকেও দেখতে পারে যে একজন মধ্যবিত্ত বাবা সেলাই করে আজকে মেয়েকে ডাক্তার করেছিলেন। তো অনেক মধ্যবিত্ত মানুষও স্বপ্ন দেখতে পারেন তার ছেলে বা মেয়েকে ভবিষ্যতে আরো বড় উচ্চপদস্থ কিছু জায়গায়। তো এরকম একটা ছোট্ট একটা মেসেজ আমার এখানেও থাকছে। মায়ের রূপে কি এই রূপকারের কোনো চমক থাকছে? হ্যাঁ, মায়ের রূপের কোনো রকম খুব বেশি পরিবর্তন বা এক্সপেরিমেন্ট আমরা রাখছি না, তবে অলঙ্করণে একটু অন্যরকম এর ছোঁয়া রাখছি। কারণ যে কোনো জায়গায় মা পূজিত হলে বস্ত্র তো থাকা বাধ্যতামূলক, আর সেটা তো এই রূপকাররাই করে। তো বস্ত্র আমার থাকছে একটু সাজসজ্জায় অন্যরকম ভাবে থাকবে। মণ্ডপের গায়ে থিমের কি কি ছোঁয়া থাকছে বা কি কি দিয়ে তৈরি হচ্ছে পুরো মণ্ডপ? পুরো মণ্ডপটাই তৈরি তাদের আসবাবপত্র দিয়ে, যেমন ওরা জামা কাপড় করার সময় যে কাঁচি ব্যবহার করেন, সুতো ইউজ করেন, আয়রন করার মেশিন অথবা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখেন, এগুলো আমি একটা স্কাল্পচার ফর্মে দেখাচ্ছি। একটা সেলাই মেশিনও আমি একটা বড় 13 ফুটের দেখাচ্ছি, যেটা আমরা 1.5 ফুটে একটা ছোট্ট দেখে থাকি। আমি সেই জিনিসগুলোকে বড় করে দেখাচ্ছি, যে এলিমেন্টসগুলো তারা ব্যবহার করে, আমরা দৈনন্দিন দেখি কিন্তু এর ব্যবহারগুলো অতটা চোখে পড়ে না, সেটা আমি রাখবো। এবং তাদের হাতের বানানো যে বস্ত্রগুলো আছে, ওই বস্ত্র দিয়েই আমার পুরো ইনস্টলেশন। আপনি যেখানেই দেখবেন সেখানে চাদর, বালিশের ওয়ার থেকে বিছানার চাদর, কোথায় শাড়ি, সুতো, এইগুলো দিয়েই আমার পুরো ইনস্টলেশন। আপনার নামটা একটু বলবেন? আমার নাম পাপাই সাঁতরা। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু থিম শিল্পীর সঙ্গে কথা বলে নিয়েছি, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ক্লাবের একজন সদস্য, তার সঙ্গে কথা বলে নেব। আচ্ছা, এই বছর রূপকার, সবার প্রথমে রূপকার যখন আপনারা আলোচনা করে থিমটা ভেবেছিলেন করবেন, সর্বপ্রথম আপনার মাথায় কি এসেছিল?
দেখুন, আমাদের ঠাকুরগাছি যুবকবৃন্দ প্রতিবার কোনো মানুষকে সব জায়গায় প্রতিবার আমাদের এই মণ্ডপ থেকে কোনো রকম বার্তা আমরা মানুষের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সেমভাবে এবারেও আমাদের যখন শিল্পীর সঙ্গে কথাবার্তা হয় তখন আমরাও এই জিনিসটা আমাদের কমিটির সবাই ডিসিশন নেয় যে এই জিনিসটা আমরা মানে দর্জিদেরকে নিয়ে কোনোদিনও ভাবা হয়নি বা কিছু। তো সেইটা নিয়েও আমরা এবারেও চেষ্টা করেছি যে এরকম কিছু বার্তা মানুষের মধ্যে, যে আমাদের পুজোর সময় যে আমরা পোশাক আশাক করি, যা আমরা করি সব কিন্তু এই দর্জিদের দ্বারাই, যত আমাদের রূপ, যত সাজসজ্জা। তো আমরা তাদের নিয়ে একটা কাজ করার চিন্তা ভাবনা আমাদের কমিটির মধ্যে এসছে এবং আমাদের শিল্পীও সেটা আমাদেরকে বলেছিল। তো আমরা এটা নিয়ে ডিসিশন নিয়ে এবারেও আমরা ওরকম কিছু বার্তা দেওয়ারই চেষ্টা করছি। মানুষ কতটা নেবে বলে আশাবাদ? দেখুন, কাকুরগাছি যুবকবৃন্দ আগাগোড়াই একটা ভালো পুজো উপহার দিয়ে এসছে। তো প্রতিবারের মতন এবারেও আমরা আশাবাদী যে এবারে আরো বেটার কিছু আমরা তাদের কাছে দিতে পারবো। বর্তমান সময় যেই সময়টা যাচ্ছে, তিলোত্তমার বিচার চাই যে প্রত্যেকটা দেশ তথা রাজ্যের সকল মানুষ, সেখানে দাঁড়িয়ে আপনারা সেই বার্তাটাই একটা দেওয়ার চেষ্টা করছেন, আপনাদের প্যান্ডেলের মাধ্যমে সেটা রূপসজ্জিত হচ্ছে। তো এই বিষয় নিয়ে অনেকে বলছে উৎসবে ফিরছি না, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, উৎসবে ফিরছি না বলাটা তো মানে কিভাবে বলবো, মানে সবারই একটা মনে কষ্টও আছে, কিন্তু আমাদের তো প্রতিবারের মতন মানে মায়ের পুজোটাও আমাদেরকে করতে হবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা হয়তো প্যান্ডেল থেকে ছোট একটা মেসেজও আমরা মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করছি, যাতে এখান থেকে কোনো রকম মেসেজ আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। চারিদিকে এরকম নানান রকম প্রতিবাদ মিছিলও হয়েছে।